আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিকিউ অ্যানালাইসিসের সলভ ক্লাসের থার্ড লেকচার আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এসএসসি কেমিস্ট্রি ফোর্থ চ্যাপ্টার, যেটির নাম হচ্ছে পর্যায় সারণী। আমরা কিন্তু সিকিউ অ্যানালাইসিসের একটি ক্লাস করেছিলাম, যেখানে বোর্ড এক্সামে যে ধরনের কোশ্চেনগুলো হয়ে থাকে সেটার কিন্তু অ্যানালাইসিস ছিল। তারই ধারাবাহিকভাবে আমাদের কিন্তু আজকে থার্ড লেকচার, এবং এখানে আমরা হচ্ছে কোশ্চেনটা সলভ করব, এবং এটা হচ্ছে আমাদের পার্ট টু এর আগে কিন্তু আমরা পার্ট 1 নিয়েছিলাম, যেখানে আসলে এই অধ্যায়ের যে বেসিক লেভেলের আইডিয়াগুলো আমাদের নেওয়া দরকার সেখানে কিন্তু আলোচনা ছিল। আপনি চাইলে আমাদের সেই ক্লাসটিও করে নিতে পারেন। তো আমরা এখন করব হচ্ছে কোশ্চেন সলভ করব। তো কোশ্চেন সলভের ক্ষেত্রে প্রথমে যে আমি কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে আর্গন ও পটাশিয়াম নিয়ে মেন্ডেলিফের পর্যায় সারণীতে আসলে কোন ধরনের সমস্যায় তিনি পড়েছিলেন, এই বিষয়টা একটু আলোচনা করব। এটা কিন্তু আমাদের বোর্ড এক্সামে আসে। তো আর্গন এবং পটাশিয়াম নিয়ে মেন্ডেলিফ যে সমস্যায় পড়েছিলেন সেটা হচ্ছে জানার জন্য আপনাকে এই মেন্ডেলিফের আসলে যে পর্যায় সূত্র ছিল সেটা জানা দরকার। তো মেন্ডেলিফের পর্যায় সূত্রটা আসলে কি ছিল? সেটি ছিল এইরকম যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী মৌলসমূহের পারমাণবিক ভর বৃদ্ধির ক্রম অনুসারে পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়। তার মানে এখানে তিনি যে বিষয়টা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে মৌলসমূহকে হচ্ছে পারমাণবিক ভরের নিম্নক্রম থেকে, মানে কম থেকে বেশি অনুসারে সাজাতে হবে। তো এভাবে যদি আপনি এই মৌলগুলোকে সাজান, তাহলে মৌলসমূহের যে ধর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমিকভাবে এভাবে এভাবে আর কি শুরু হবে শেষ হবে, আবার নতুন ভাবে ওই ধর্মগুলো আবার শুরু হবে শেষ হবে। মানে আসলে তিনি এসবই বোঝাতে চেয়েছিলেন। তাহলে এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে আর্গন এবং পটাশিয়াম নিয়ে আসলে কোন ধরনের সমস্যা ছিল, তাহলে আমরা বলবো যে পটাশিয়ামের কিন্তু পারমাণবিক যে ভর সেটা কিন্তু আসলে আমরা জানি যে সেটা হচ্ছে 39, এবং আর্গনের যে পারমাণবিক ভর সেটা কিন্তু আসলে 40 বা 40। তো পারমাণবিক ভর অনুসারে যদি সাজানো হয় তাহলে কিন্তু পটাশিয়ামের অবস্থান আগে হওয়ার কথা ছিল, কিন্তু মেন্ডেলিফের পর্যায় সারণীতে আমরা দেখেছি যে আর্গনের অবস্থানটা সামনে। এটির কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি যে 1 নম্বর যে গ্রুপ রয়েছে সেখানে কিন্তু হচ্ছে তীব্র যে ক্ষার ধাতু থাকে তাদেরকে রাখা হয়েছে, এবং 18 নম্বর যে গ্রুপ রয়েছে সেখানে যারা নিষ্ক্রিয় গ্যাস, যারা নাকি কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, মেনলি তাদেরকে কিন্তু 18 নম্বর গ্রুপে রাখা হয়েছে। এবার কথা হচ্ছে আপনি যদি যে পারমাণবিক ভরের কম থেকে বেশি অনুসারে সাজান, সেক্ষেত্রে পটাশিয়াম এবং আর্গনের ক্ষেত্রে যে সমস্যাটা করবেন, তাহলে আপনাকে পটাশিয়ামকে আসলে 18 নম্বর গ্রুপে রাখতে হবে, এবং আর্গনকে আপনাকে দেখা যাচ্ছে 1 নম্বর গ্রুপে আপনাকে রাখতে হবে। তাহলে পর্যায় সারণী তৈরির যে মূল উদ্দেশ্যটাই ছিল সেটা কিন্তু এখানে ব্যাহত হচ্ছে। কারণ হচ্ছে 1 নাম্বার যে গ্রুপ রয়েছে সেখানে কিন্তু আসলে তীব্র ক্ষার ধাতু থাকে যারা প্রচুর পরিমাণে বিক্রিয়া করে, কিন্তু 18 নম্বর গ্রুপে যারা থাকে তারা কিন্তু আসলে নোবেল গ্যাস বা তারা কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। তাহলে পটাশিয়াম কিন্তু তাদের মধ্যে কি হয়ে যাচ্ছে, এখানে এখানে ব্যতিক্রম হয়ে যাচ্ছে। সো তিনি যাতে এই প্রবলেমটা ফেস না করতে হয়, তাই তিনি তিনার যে সূত্রটা দিয়েছিলেন সেই সূত্রে কিন্তু তিনি নিজেই ব্যতিক্রম করে এখানে লিখেছেন হচ্ছে আর্গনকে, যেটা হচ্ছে যে কিনা হচ্ছে নোবেল গ্যাসের সাথে মিল রয়েছে, এবং এখানে তিনি রেখেছেন আসলে পটাশিয়ামকে। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। আমাদের যে 2 নম্বর কোশ্চেনটা ছিল সেটা ছিল হচ্ছে বহিস্থ কক্ষপথের ইলেকট্রন সব সময় গ্রুপ সংখ্যার সমান হয় না। আসলে এটা দিয়ে আসলে কি বোঝানো হয়, এটা কিন্তু আমাদের বোর্ড কোশ্চেনে আসে। এই 2 নম্বর কোশ্চেনটা যদি আমরা আনসার করার চেষ্টা করি, তাহলে আপনাকে 2টা ইলেকট্রন বিন্যাস করলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবেন। নরমালি আপনি মনে করেন যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতেছেন, তাহলে এটা 11, তাই না? তাহলে এটা ইলেকট্রন বিন্যাস করলে কত হবে? 1s2 2s2 2p6 3s1। তাহলে আপনি এখানে যে বিষয়টা পাচ্ছেন এটা কিন্তু যে গ্রুপ সংখ্যা, এই গ্রুপ সংখ্যা হচ্ছে 1। 2 নম্বরে আপনি যদি আরেকটা ইলেকট্রন বিন্যাস করেন তাহলে আপনি দেখবেন কি, যে মনে করেন যে আপনি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করছেন, তাহলে ক্লোরিনের কত? 17। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস করলে কত হবে? 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে এটার গ্রুপ সংখ্যা কত হবে? এটার গ্রুপ সংখ্যা যদি সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনেই আসলে গ্রুপ সংখ্যার সমান হতো, তাহলে কিন্তু এখানে আপনাকে কি করা লাগতো? তাহলে আপনার এখানে আসলে যে গ্রুপ সংখ্যাটা সেটা কিন্তু এখানে 2 আর 5 7 হওয়ার কথা ছিল, কিন্তু ক্লোরিনের কি গ্রুপ সংখ্যা 7? আমরা জানি যে ক্লোরিনের গ্রুপ সংখ্যা 7 না, এর সঙ্গে আসলে 10 যোগ করতে হয়। তাহলে কত হয়? এটা হয় 17। তাহলে আমরা যে সোডিয়ামের গ্রুপ পেয়েছিলাম সেটা কিন্তু সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন ছিল, তাই আমি গ্রুপ সংখ্যা 1 বলেছি,
কিন্তু ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে আপনি কিন্তু 7টা ইলেকট্রন পাচ্ছেন, তাই বলে আপনি কিন্তু 7 গ্রুপ বলতে পারেন না। এর সাথে আসলে 10 যোগ করতে হয়, দিয়ে গ্রুপকে আসলে 17 বানাতে হয়। এটাই আসলে এখানে বোঝানো হয়েছে যে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন সবসময় গ্রুপ সংখ্যার সমান হয় না। এই যে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন এটা গ্রুপ সংখ্যার সমান হলেও এইখানে যে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন এটা কিন্তু তার গ্রুপ সংখ্যার সমান নয়। আসলে এখানে এটি বোঝানো হয়েছে। আমরা 3 নম্বর যে কোশ্চেন রয়েছে সেটা যদি আমরা আনসার করার চেষ্টা করি, এখানে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ এবং পর্যায় সংখ্যা নির্ণয়। এটা কিন্তু আমাদের যে বেসিক পর্ব ছিল, মানে পার্ট 1 ছিল চতুর্থ অধ্যায়ের, মানে লেকচার 3 যে পার্ট 1 ছিল, সেখানে কিন্তু আমরা ভালো মতো এখানে এই বিষয়গুলো অ্যানালাইসিস করেছি বা আলোচনা করেছি। আপনি সেখান থেকে এটা দেখে নেবেন। এবার আমরা 4 নম্বর যে কোশ্চেনটা সেটা যদি আনসার করার চেষ্টা করি, এখানে বলা হয়েছে যে ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি, কথাটির আসলে যথার্থতা কি। এটা কিন্তু আসলে খ মার্কের কোশ্চেনে আগে আসতো, কিন্তু এখন ঘ মার্কের কোশ্চেনও আসতেছে। তো এটা আমাদেরকে একটু ভালো মতো দেখতে হবে। তো ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি, এই কথাটি আপনাকে অ্যানালাইসিস করতে হলে প্রথমে আপনাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো আপনি ইলেকট্রন বিন্যাস করেন, মনে করেন যে আপনি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলেন, তাহলে পটাশিয়ামের যদি করেন, পটাশিয়ামের কত 19 না, তাহলে কত হবে 1s2 2s2 2p6 3s2 3p 3p6 4s1। এবং আপনি আরেকটি ইলেকট্রন বিন্যাস করেন, সেটা হচ্ছে ফ্লোরিনের, এটা 9, তাহলে 1s2 2s2 2p কত হচ্ছে 2p5। ওকে, তো আপনি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আসলে কি কি বিষয় এখানে জানতে পারলেন? আপনি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যেটা জানতে পারলেন যে যে পটাশিয়াম রয়েছে, পটাশিয়ামের যে গ্রুপ সংখ্যা, সেই গ্রুপ সংখ্যা কিন্তু কত পাইলেন? 1 পাইলেন। এবং পটাশিয়ামের যে পর্যায় সংখ্যা, সেই পর্যায় সংখ্যা আপনি কত পাইলেন? এই পর্যায় সংখ্যা পাইলেন হচ্ছে 4। ওকে, এই বিষয়টা বুঝলেন। দ্বিতীয়ত আপনি যদি ফ্লোরিনের ক্ষেত্রে লক্ষ্য করেন, এটার ক্ষেত্রে কি কি পাইলেন? এটা পাইলেন যে এটা হচ্ছে যে গ্রুপ সংখ্যা ছিল, সেই গ্রুপ সংখ্যা কিন্তু ফ্লোরিনের জন্য আমরা পাইলাম হচ্ছে এটা 17 পাইলাম। এবং যে পর্যায় সংখ্যা ছিল, সেই পর্যায় সংখ্যা আপনি যত পাইলেন সেটা কত হলো? পর্যায় সংখ্যা হচ্ছে আপনার এটা 2 নাম্বার পর্যায়ের মৌল হলো। তাহলে পর্যায় সংখ্যা আপনি পাইলেন, গ্রুপ সংখ্যা জেনে গেলেন। তাহলে এই যে মৌল দুটো পর্যায় সারণীতে কোন পর্যায়ে কোন গ্রুপে অবস্থান করছে, আপনি কিন্তু ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এটা বুঝতে পারলেন। এবং দ্বিতীয়ত আপনি আরেকটা বিষয় এখানে বুঝতে পারছেন যে পর্যায় সারণীতে যারা গ্রুপ 1-এ থাকে তারা সাধারণত কি করে? সাধারণত আমরা জানি যে গ্রুপ 1-এ যারা থাকে তারা কিন্তু একটি করে ইলেকট্রন ছেড়ে দেয়, এবং একটি করে ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হয়? ক্যাটায়নে পরিণত হয় বা তারা পজিটিভ চার্জে পরিণত হয় এবং তারা ধাতু হয় সাধারণত। তাহলে আপনি কিন্তু এই ধর্মটাও সেখান থেকে অ্যানালাইসিস করতে পারছেন। এবং দ্বিতীয়ত আপনি যদি ফ্লোরিনের ক্ষেত্রে লক্ষ্য করেন, এই ফ্লোরিন কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে এবং গ্রহণ করে কিন্তু ফ্লোরাইড আয়ন হতে পারবে। তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে আপনি যে বিষয়টা লক্ষ্য করলেন সেটা হচ্ছে যে ফ্লোরিন বা এর গ্রুপের যে সদস্যগুলো রয়েছে তারা সাধারণত একটা ইলেকট্রন গ্রহণ করে এবং একটা ইলেকট্রন গ্রহণ করে কিন্তু ফ্লোরাইড আয়নে পরিণত হয় বা অ্যানায়নে পরিণত হয়। তার মানে আপনি বলতে পারেন যারা ইলেকট্রন ছেড়ে তারা ধাতু এবং যারা ইলেকট্রন গ্রহণ করে তারা কিন্তু অধাতু। সেটা কিন্তু আপনি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিছুটা বুঝতে পারতেছেন যে তাদের যে ধর্মগুলো রয়েছে, ধাতব ধর্ম বা তাদের যে অধাতব ধর্ম রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আপনি বুঝতে পারতেছেন। তাহলে এটার যদি আমরা সামারাইজ করি তাহলে কি পাবো? সামারাইজ করলে যে জিনিসটা পাবো যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোনো একটি মৌল পর্যায় সারণীতে কত নম্বর পর্যায়ে কত নম্বর গ্রুপে অবস্থান করে সেটা জানা যায়। দ্বিতীয় আমরা বলতে পারি তাদের যে রাসায়নিক ধর্মগুলো রয়েছে সেই ধর্মগুলো কিন্তু কিছুটা আপনি ব্যাখ্যা করতে পারবেন। যেমন এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আপনি হচ্ছে ধাতব ধর্ম ব্যাখ্যা করলেন যে সে একটি ইলেকট্রন ছেড়ে দেয়, এবং এই ইলেকট্রন ধর্মের মাধ্যমে এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আপনি ব্যাখ্যা করলেন যে এরা সাধারণত একটা ইলেকট্রন গ্রহণ করে, এরা হচ্ছে অধাতব ধর্ম প্রকাশ করে। আমি আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে এটা ছিল আমাদের হচ্ছে যে 4 নম্বর কোশ্চেন। এখন আমরা হচ্ছে আমাদের 5 নম্বর যে কোশ্চেন এবং তার যে ধারাবাহিক কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করব। আমরা এখন দেখবো হচ্ছে আমাদের 5 নম্বর কোশ্চেন, এবং 5 নম্বর কোশ্চেনের আন্ডারে যে 3 ধরনের কোশ্চেন পাওয়া যায় সেটা কি? আমরা জানি যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং ইলেকট্রন নেগেটিভিটির মধ্যে যে সম্পর্ক, ব্যতিক্রম এবং পারমাণবিক সংখ্যার সাথে যে গ্রাফের বিষয়টা রয়েছে সেটা দেখবো। তো আমি যদি এক এক করে দেখানোর চেষ্টা করি, প্রাথমিক অবস্থায় হচ্ছে আয়নীকরণ শক্তির বিষয়টা দেখবো। আয়নীকরণ শক্তি আসলে কাকে বলা হয়? আপনি আয়নীকরণ শক্তির বিষয়টা যদি কল্পনা করেন, নর্মাল ভাবে কল্পনা করবেন যে আসলে মোলের সর্ববহিস্থ কক্ষপথ থেকে আপনি ইলেকট্রন অপসারণ করবেন, আপনার যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে মেনলি সেটাকে আসলে আয়নীকরণ শক্তি বলা হয়। তো আপনি যদি বইয়ের মতো করে এটাকে গুছিয়ে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেন তাহলে বিষয়টা অনেকটা আপনাকে গ্যাসীয় অবস্থায় এবং 1 মোল আপনাকে অ্যাড করে দিতে হবে, তাহলে কিন্তু সংজ্ঞাটা হয়ে যাবে। তাহলে সেটা কেমন হবে? যে গ্যাসীয় অবস্থায় কোন মোলের 1 মোল পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক চার্জে পরিণত করতে আপনার যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে মেনলি সেটাকে আয়নীকরণ শক্তি বলা হয়। তো এই আয়নীকরণ শক্তির যদি আপনি পর্যায়ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক সম্পর্কের বিষয়টা দেখেন তাহলে এটা কেমন হবে? সেটা হচ্ছে
একটি পর্যায়ের যখন আপনি হচ্ছে বাম দিক থেকে আসলে ডান দিকে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আয়নীকরণ শক্তির মান কি হয়? বৃদ্ধি পায়। এবং পর্যায়ের যখন ডান দিক থেকে আসলে আপনি বাম দিকে যাবেন, তখন কিন্তু হচ্ছে আয়নীকরণ শক্তির মান কমে যায়। এবং একটি গ্রুপের যখন উপর থেকে নিচের দিকে আসবেন, তখন কিন্তু আসলে আয়নীকরণ শক্তির মান হচ্ছে কমে যায়। এবং নিচ থেকে যখন উপরের দিকে যাবেন, তখন কিন্তু আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। এবং আমাদের কোশ্চেন হচ্ছে আসলে এমনটি কেন হয় বা এমনটি হওয়ার কারণ কি? আপনি যদি একটু বিষয় লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, যখন একটি গ্রুপের যখন বাম দিক থেকে আসলে ডান দিকে যাবেন, সেক্ষেত্রে কিন্তু নতুন কোনো প্রধান শক্তি স্তর যুক্ত হয় না। এখানে কিন্তু 2 নম্বর কক্ষপথ ছিল, এবং এখানে যে নিয়ন রয়েছে এরও কিন্তু 2 নম্বর প্রধান কক্ষপথ রয়েছে। তাহলে এখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে 2 নম্বর প্রধান কক্ষপথে কিন্তু আসলে আগত ইলেকট্রনগুলো ঢুকতেই থাকে, এবং তার সমপরিমাণ প্রোটন কিন্তু নিউক্লিয়াসে যুক্ত হয়। এবং সেই প্রোটনটা বা হচ্ছে যে প্রোটনটা যুক্ত হয় নিউক্লিয়াসে, যার কারণে তার সমপরিমাণ ইলেকট্রনকে জোড়ে আকর্ষিত করে, এবং তাদের যে ব্যাসার্ধ রয়েছে পারমাণবিক, সেটা কিন্তু হ্রাস পায়। আর পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাওয়ার কারণে এখানে যে নিয়ন রয়েছে, সেই নিয়নের দেখা যাচ্ছে সর্ববহিস্থ যে কক্ষপথের ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু আয়নীকরণ শক্তির বিষয়টাই তো হচ্ছে আপনি যে সর্ববহিস্থ কক্ষপথ থেকে আপনি ইলেকট্রন অপসারণ করবেন। তাহলে এখানে যেহেতু নিয়নের সম্পর্ক তার ইলেকট্রনের সাথে ভালো রয়েছে, তাহলে আপনি সেই ইলেকট্রনটা অপসারণ করতে হলে আপনাকে বেশি পরিমাণে শক্তি দিতে হবে, এটাই স্বাভাবিক। এজন্য আর কি আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়, এবং বিপরীত ক্রমে এটা হচ্ছে হ্রাস পায়। এবং একটি গ্রুপের ক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করেন, একটি গ্রুপের যখন উপর থেকে নিচের দিকে যাবেন, হাইড্রোজেন ছিল, এবং এখানে 7 নাম্বার পর্যায়ে আসলে কে রয়েছে? ফ্রান্সিয়াম রয়েছে। তার মানে হাইড্রোজেনের আপনি হচ্ছে একটা কক্ষপথ পাচ্ছেন যে কক্ষপথে ইলেকট্রন রয়েছে, এবং ফ্রান্সিয়ামের আপনি 7টা কক্ষপথ পাচ্ছেন আর কি, যে 7টা কক্ষপথে ইলেকট্রন রয়েছে। ওকে, তাহলে এবার বিষয়টা হচ্ছে যে ফ্রান্সিয়ামের সর্ববহিস্থ কক্ষপথ যদি 7 নাম্বার কক্ষপথে ইলেকট্রন যদি থাকে, সেই ইলেকট্রনের সাথে তার নিউক্লিয়াসের যে প্রোটনের সম্পর্ক সেটা কিন্তু ভালো নয়, কারণ হচ্ছে প্রতি ক্ষেত্রে প্রধান শক্তি স্তর এখানে যুক্ত হয়েছে, এবং তার পারমাণবিক আকারটা বৃদ্ধি পেয়েছে। তাহলে আপনি এখান থেকে যখন ইলেকট্রন অপসারণ করবেন, আপনাকে কিন্তু খুব বেশি শক্তি দেওয়ার প্রয়োজন হবে না। এজন্য আয়নীকরণ শক্তির মানটা হ্রাস পায়। এবং বিপরীত ক্রমে যদি আপনি নিচ থেকে উপরের দিকে যান, তাহলে প্রধান শক্তি স্তরের সংখ্যা কমে যাচ্ছে, এবং নিউক্লিয়াসের সাথে যে ইলেকট্রনের সম্পর্কটা শেষ কক্ষপথে, সেটা কিন্তু তুলনামূলক কাছাকাছি কাছাকাছি থাকার কারণে তাদের আকর্ষণটা বৃদ্ধি পাচ্ছে। সো আপনাকে ইলেকট্রনটা অপসারণ করতে বেশি পরিমাণে শক্তি দিতে হবে। আমি আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এবার হচ্ছে এই আয়নীকরণ শক্তির কিন্তু বেশ কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়, যেটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় আসে। সেই ব্যতিক্রমটা কি? আমরা জানি যে বেরিলিয়াম ও বোরনের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আমরা জানি যে বোরনের যে আয়নীকরণ শক্তির মান সেটা হচ্ছে প্রায় 800 কিলোজুল পার মোল, এবং বেরিলিয়ামের হচ্ছে 899 কিলোজুল পার মোল। অনেক সময় এটা 900 দ্বারা প্রকাশ করা হয়। তো এমনটি তো হওয়ার কথা ছিল না। আসলে এমনটি হওয়ার কারণটা কি? এটা আপনাকে অ্যানালাইসিস করতে হলে এর ইলেকট্রন বিন্যাস করতে হবে। আমরা জানি যে বেরিলিয়াম হচ্ছে 4, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে আপনি পাবেন 1s2 2s2। বোরনের জানি আমরা হচ্ছে পারমাণবিক সংখ্যা 5, সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2 2s2 2p1। তাহলে এখানে আপনি যে বিষয়টা লক্ষ্য করছেন যে বেরিলিয়ামের শেষ কক্ষপথ কিন্তু 2 নম্বর কক্ষপথ, যেখানে s অরবিটাল রয়েছে, এবং এটা কিন্তু পূর্ণ অবস্থায় রয়েছে এবং এখানে বোরন যে রয়েছে, বোরনের শেষ কক্ষপথ কিন্তু টয়েস পি, মানে অরবিটাল কিন্তু পি, এখানে কিন্তু আংশিক পূর্ণ অবস্থায় রয়েছে। আমরা জানি যে সম্পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল হয় আংশিক পূর্ণর থেকে, যার কারণে আপনি যখন বেরিলিয়ামের এই পূর্ণ অরবিটাল থেকে ইলেকট্রন অপসারণ করতে চাবেন, তখন আপনাকে বেশি পরিমাণে শক্তি দিতে হবে। এবং বোরনের যে আংশিক পূর্ণ অরবিটাল রয়েছে, যেটা থেকে ইলেকট্রন অপসারণ করলে আপনাকে ইজিলি ভাবে ইলেকট্রনটা অপসারিত হবে, তাই তুলনামূলক এখানে কম শক্তির প্রয়োজন হবে, সেটা হচ্ছে 800 কিলোজুল পার মোল। আশা করি আমি বিষয়টা বুঝতে পেরেছি। এবার আপনি আরেকটা হচ্ছে ব্যতিক্রম দেখবেন, সেটা হচ্ছে যে অক্সিজেন ও নাইট্রোজেনের ক্ষেত্রে। অক্সিজেনের যে আয়নীকরণ শক্তির মান সেটা হচ্ছে 1314 কিলোজুল পার মোল, এবং নাইট্রোজেনের যে আয়নীকরণ শক্তির মান সেটা হচ্ছে 1402 কিলোজুল পার মোল। এটিরও কিন্তু সেম ব্যাখ্যাই রয়েছে। যেমন আপনি যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করেন, তাহলে এখান থেকে বিষয়টা বুঝে যাবেন। 1s2 2s2 2px 2py 2pz, তাহলে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করবে এবং একই ঘূর্ণনে। এবং অক্সিজেনের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করছি সেটা হচ্ছে 1s2 2s2 2px 2py 2pz, তাহলে একটা করে ইলেকট্রন প্রবেশ করান, এবং আরেকটা কিন্তু এক্সট্রা ইলেকট্রন রয়েছে, সেটা কিন্তু এখানে প্রবেশ করবে। তো আপনি নাইট্রোজেনের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করছেন, এটা কিন্তু আসলে অর্ধপূর্ণ অরবিটাল, এবং অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু এটা আংশিক পূর্ণ অরবিটাল।
আমরা জানি অর্ধপূর্ণ এবং সম্পূর্ণ অরবিটাল থেকে আপনাকে ইলেকট্রন অপসারণ করতে হলে বেশি শক্তির প্রয়োজন হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে স্থিতিশীল অরবিটাল। তাহলে বেশি শক্তির প্রয়োজন হবে বলে আপনার কিন্তু এই শক্তির মানটা এক্সেপশনাল ভাবে বেশি, 1402 কিলো জুল পার মোল। এবং অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু এটা আংশিক পূর্ণ অরবিটাল, যেহেতু সেক্ষেত্রে আপনার এখান থেকে ইলেকট্রন অপসারণ করতে তুলনামূলক কম শক্তির প্রয়োজন হবে, যেটা কিনা হচ্ছে আপনার 1314 কিলো জুল পার মোল। আমি আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছি। আমরা এখন জানবো হচ্ছে ইলেকট্রন আসক্তি সম্বন্ধে। আসলে ইলেকট্রন আসক্তি আসলে কাকে বলা হয়? ইলেকট্রন আসক্তিটা কিন্তু হচ্ছে যে আয়নীকরণ শক্তি কিন্তু বিপরীত কথা। মানে হচ্ছে আপনি নর্মালি মনে করেন যে সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করাবেন, আগে কিন্তু সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন অপসারণ করেছিলেন, সেটা কিন্তু আয়নীকরণ শক্তি ছিল। এখন ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আপনি সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করাবেন। তো প্রবেশ করানোর কারণে আপনার কি পরিমাণ শক্তি নির্গত হবে, মেনলি সেটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রন আসক্তি। তো আমরা যদি বইয়ের মতো করে ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা দিতে চাই, তাহলে এটা কেমন হবে? তাহলে গ্যাসীয় অবস্থায় আপনাকে অ্যাড করে দিতে হবে এবং 1 মোল অ্যাড করে দিতে হবে, তাহলেই কিন্তু এটা সংজ্ঞাটা হয়ে যাবে। তাহলে গ্যাসীয় অবস্থায় কোনো মোলের 1 মোল পরমাণু সর্ববহিস্থ কক্ষপথে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক চার্জে পরিণত করতে বা ঋণাত্মক আয়নে পরিণত করতে আপনার যে পরিমাণ শক্তি নির্গত হবে, মেনলি সেটাকেই বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আমাদের কোশ্চেন হচ্ছে যে ইলেকট্রন আসক্তির মানটা কি সবসময় নেগেটিভ হয়, বা কোন কোন ক্ষেত্রে আসলে নেগেটিভ হয় না, বা নেগেটিভ হলে আসলে কেন হয়, সে বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। তো ইলেকট্রন আসক্তির বিষয়টা কিন্তু সকল ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হয় না, কোথাও কোথাও কিন্তু পজিটিভ হয়ে যাবে। তাহলে সেই বিষয়টা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এটাকে আমরা দুই ভাবে ব্যাখ্যা করতে পারবো যে নেগেটিভ কি জন্য হয়। সেটা হচ্ছে আপনি যখন NH2 এবং NP1 থেকে 5 পাবেন, এটা কিন্তু নরমালি হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা অধাতুর ক্ষেত্রে পাওয়া যায়। তো সেক্ষেত্রে যখন আপনি এখানে ইলেকট্রন দিবেন, সেই ইলেকট্রনের প্রতি কিন্তু এদের অ্যাফিনিটি কাজ করবে। তাহলে ইলেকট্রনের প্রতি এদের অ্যাফিনিটি কাজ করবে এবং এই ইলেকট্রন অ্যাফিনিটির মানটা কিন্তু অনেক বেশি হবে। আপনি 2 নাম্বার যদি এরকম ইলেকট্রন বিন্যাস দেখেন যে NH2 এরকম ইলেকট্রন বিন্যাস, এই ধরনের ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু ধাতুর ইলেকট্রন বিন্যাস। সেক্ষেত্রে যে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা, আপনি যখন ইলেকট্রনটা এখানে প্রবেশ করানোর চেষ্টা করবেন, সেটার প্রতি সে কিন্তু সেরকম আকর্ষণ বা আগ্রহ দেখাবে না, যার কারণে ইলেকট্রন অ্যাফিনিটির মান অনেকটা কমে যাবে। যেমন আপনি যদি সোডিয়ামের কথা বলেন, এই সোডিয়ামের ইলেকট্রন অ্যাফিনিটির মান প্রায় 52.3 কিলোজুল পার মোল, মানে এরকম হবে, যেটার মানটা অনেকটা কম হবে। তো আপনি যদি 3 নাম্বার একটা কন্ডিশনের কথা এখানে চিন্তা করেন, সেটা হচ্ছে NH2 এবং NP6, তাহলে এইরকম ইলেকট্রন বিন্যাস যখন আপনি লক্ষ্য করবেন, তখন এই ইলেকট্রন বিন্যাসটা কিন্তু আসলে যে 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো রয়েছে, নিষ্ক্রিয় গ্যাসের মৌলের যে ইলেকট্রন বিন্যাস সেটা। তো এখানে যখন আপনি ইলেকট্রন প্রবেশ করানোর চেষ্টা করবেন, এখানে কিন্তু তাদের যে শেষ কক্ষপথ রয়েছে সেটা কিন্তু আসলে ইলেকট্রন মেঘ দিয়ে অনেকটা অবরুদ্ধ রয়েছে, যার কারণে এই ইলেকট্রনকে আসলে অনেকটা বিকর্ষণ বল অনুভব করবে বা বিকর্ষণ বল দিবে। তাহলে এই ইলেকট্রনকে যদি তারা বিকর্ষণ বল দেয়, তাহলে আপনাকে সেই বিকর্ষণ বলটা অতিক্রম করে ইলেকট্রনটাকে ঢোকাতে হবে, যার কারণে এখানে যে ইলেকট্রন অ্যাফিনিটির মান রয়েছে সেটা কিন্তু পজিটিভ হতে বাধ্য। আমি আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা হচ্ছে ইলেকট্রন আসক্তির যে পর্যায়ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক সম্পর্ক রয়েছে সেই বিষয়টা একটু দেখার চেষ্টা করব। তাহলে ইলেকট্রন আসক্তির যদি আমি পর্যায়ভিত্তিক সম্পর্কটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, একটি পর্যায়ে যখন আপনি বাম দিক থেকে আসলে ডান দিকে যাবেন, তখন কিন্তু ইলেকট্রন আসক্তির মান নরমালি বৃদ্ধি পায়, এবং ডান দিক থেকে যখন আপনি বাম দিকে যাবেন, তখন কিন্তু ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। এবং একটি গ্রুপের যখন উপর থেকে নিচের দিকে যাবেন, তখন কিন্তু ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়, এবং নিচ থেকে যখন উপরের দিকে যাবেন, তখন কিন্তু ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। আসলে এমনটি হওয়ার কারণটা কি, এটা যদি আমরা ব্যাখ্যা দিতে চাই, তাহলে আমরা বলবো, তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে নরমালি 8 নম্বর গ্রুপের যে ইলেকট্রন আসক্তি, সেটা কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে অনেকটা শূন্য, এবং বাকিদের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন আসক্তির মানটা পজিটিভ, মানে ইলেকট্রন আসক্তি সেরকম নেই। তাহলে এই নিয়মটা আমাদের প্রযোজ্য কিন্তু 17 নম্বর গ্রুপ থেকে। তাহলে এমনটি হওয়ার, যদি আমরা হচ্ছে এই যে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাওয়ার, একটি পর্যায়ের ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার কারণটা ব্যাখ্যা করতে চাই, তাহলে এটি হওয়ার অন্যতম কারণ হবে যে একটি পর্যায়ে যখন বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়, তখন কিন্তু নতুন কোনো প্রধান শক্তি স্তর যুক্ত হয় না। তাহলে ওই প্রধান শক্তি স্তরে ইলেকট্রনগুলো ঢুকতে থাকে, এবং তার সমপরিমাণ প্রোটন কিন্তু নিউক্লিয়াসে ঢুকতে থাকে, এবং নিউক্লিয়াসের সেই প্রোটনটা তার সমপরিমাণ ইলেকট্রনকে আকর্ষিত করে এবং তাদের পারমাণবিক ব্যাসার্ধটা হ্রাস পায়। তো সেক্ষেত্রে যেহেতু তাদের আকর্ষণ বলটা বেশি, আপনি যখন আবার নতুন ইলেকট্রন সেখানে ইন করার চেষ্টা করবেন, ঢোকানোর চেষ্টা করবেন, সেই ইলেকট্রনের প্রতি তাদের আগ্রহটা বেশি দেখাবে। এজন্য হচ্ছে ইলেকট্রন আসক্তির মান পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে বৃদ্ধি পায়। এবার গ্রুপের ক্ষেত্রে যদি আপনি লক্ষ্য করেন, একটি গ্রুপের যখন উপর থেকে নিচের দিকে যাবেন, তখন কিন্তু প্রধান শক্তি স্তর প্রতি ক্ষেত্রে যুক্ত হচ্ছে নতুন নতুন প্রধান শক্তি স্তর। তো সেই প্রধান শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি তার ভালো মতো আকর্ষণ বল কাজ করবে না।
তখন আপনি যখন বাইরে থেকে ইলেকট্রন নিয়ে আসবেন, সেই ইলেকট্রনের প্রতি সে কিন্তু সেরকম আগ্রহ দেখাবে না, বা ইলেকট্রন যে অ্যাফিনিটির বিষয়টা সেটা দেখাবে না। এই জন্য ইলেকট্রন অ্যাফিনিটির মানটা কম হবে। এবং একটি গ্রুপের যখন নিচ থেকে উপর দিকে যাবেন, সেক্ষেত্রে কিন্তু তাদের প্রধান শক্তি স্তরের সংখ্যা কমতে থাকে, এবং সর্ববহিস্থ যে কক্ষপথের ইলেকট্রন সেটার সাথে নিউক্লিয়াসের ভালো সম্পর্ক থাকে, তখন আপনি যখন বহিরাগত ইলেকট্রন নিয়ে আসবেন সেটার প্রতি সে কিছুটা আকর্ষণ শো করবে, যার কারণে একটি গ্রুপের নিচ থেকে উপর দিকে গেলে ইলেকট্রন অ্যাফিনিটির মান বৃদ্ধি পায়। তো এই ক্ষেত্রে আমাদের পরীক্ষায় একটা কোশ্চিন এসে থাকে, সেই কোশ্চিনটা হচ্ছে ফ্লোরিন ও ক্লোরিনের ক্ষেত্রে যে ইলেকট্রন অ্যাফিনিটির মান রয়েছে সেটা আসলে কি, মানে সেটার আসলে ব্যতিক্রম দেখা যায়। ব্যতিক্রমটা কি? আমরা জানি যে ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির মান হচ্ছে -349 কিলোজুল পার মোল, এবং ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে -328 কিলোজুল পার মোল। তাহলে এমনটি হওয়ার কারণ যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাদের কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে ইলেকট্রন বিন্যাস যদি করার চেষ্টা করি, ফ্লোরিনের 9, তাহলে 1s2 2s2 2p5। এখন যদি আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করি, ক্লোরিনের হচ্ছে 17, সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। এখন একটা বিষয় একটু লক্ষ্য করব, এখানে যে ফ্লোরিনের শেষ কক্ষপথ সেটা কিন্তু 2 নম্বর কক্ষপথ, এবং 2 নম্বর কক্ষপথের যে রেডিয়াসটা বা পারমাণবিক ব্যাসার্ধটা সেটা কিন্তু তুলনামূলক কম বা ছোট, এবং এখানে কিন্তু 7টা ইলেকট্রন রয়েছে। এবং 7টা ইলেকট্রন থাকার কারণে আপনি যখন বহিরাগত এখানে ইলেকট্রন প্রবেশ করানোর চেষ্টা করবেন, তাদের মধ্যে কিন্তু কিছুটা বিকর্ষণ বল অনুভব হবে, যার কারণে এর কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটির মানটা তুলনামূলক কম। এবং ক্লোরিনের ক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করেন, এই 3 নম্বর কক্ষপথটা হচ্ছে তুলনামূলক বড়, এবং এখানে যে 7টা ইলেকট্রন রয়েছে তাদের মধ্যে সেরকম বিকর্ষণ বল নেই। তাহলে বিকর্ষণ বল যেহেতু এদের মধ্যে সেরকম নেই, আপনি যখন বহিরাগত কোনো ইলেকট্রন এখানে প্রবেশ করানোর চেষ্টা করবেন, তখন সেই ইলেকট্রনের প্রতি সে বেশি পরিমাণে অ্যাফিনিটি দেখাবে। আর অ্যাফিনিটি দেখানোর কারণেই এখানে ক্লোরিনের কিন্তু হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটির মান হচ্ছে ব্যতিক্রমভাবে বেড়ে যায়, সেটার মান হচ্ছে -349 কিলোজুল পার মোল। তাহলে এটাকে যদি আমরা একটু সাজানোর চেষ্টা করি, সেটা কেমন হবে? সেটা অনেকটা এরকম হবে। 17 নম্বর গ্রুপের জন্য যদি আপনি এটা সাজানোর চেষ্টা করেন, তাহলে এটা হবে হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন। এটা কিন্তু আমাদের পরীক্ষা এমসিকিউতে আসে। ইলেকট্রন আসক্তির কিন্তু নেগেটিভ হওয়ার বিষয়টা, একটা বিষয় আমরা মিসিং করেছিলাম, যে আসলে ইলেকট্রন আসক্তির মানটা আসলে নেগেটিভ কেন হয়। সেটা আরেকটা অন্যতম কারণ হচ্ছে, যখন উপরের কক্ষপথ থেকে নিজের কক্ষপথে ইলেকট্রন আসে, তখন কিন্তু আসলে এখান থেকে কিন্তু শক্তি নির্গত হয়, যেটা কিন্তু আমরা বিজ্ঞানী নিলস বোরের যে সূত্র ছিল সেখান থেকে কিন্তু এই বিষয়টা আমরা জেনেছি। আশা করি এই বিষয়টা আমরা ক্লিয়ার। আমরা এখন হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা নিয়ে কথা বলবো। আসলে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলা হয়? তো তড়িৎ ঋণাত্মকতা যদি আমরা সংজ্ঞা দিতে চাই, তাহলে অনেকটা এভাবে দিতে পারবো যে সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটি পরমাণু যখন তাদের বন্ধন জোড় ইলেকট্রনটা কোনো একটি পরমাণুর দিকে অধিক পরিমাণে শিফট হয়ে যায় বা আকর্ষিত হয়, মেনলি সেটাকে বলা হয় হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এখানে হাইড্রোজেন হবে হচ্ছে পজিটিভ চার্জ এবং ফ্লোরিন হবে নেগেটিভ চার্জ, কারণ হচ্ছে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। তাহলে এটার সংজ্ঞা যদি আমি আরেকবার দেওয়ার চেষ্টা করি, তাহলে কেমন হবে? সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটি পরমাণু, এই যে দুইটি পরমাণু, তাদের বন্ধন জোড় ইলেকট্রনকে একটি পরমাণু কর্তৃক অধিক জোরে আকর্ষিত করার যে ক্ষমতা বা ব্যাপারটা, সেটা মেনলি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার কিন্তু বেশ কিছু মান পাওয়া যায়, যেটা কিন্তু পাউলিং স্কেল অনুযায়ী এটাকে পরিমাপ করা হয়। সে মানগুলো কিন্তু আমরা এখানে জানি, যে মানগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিনের ক্ষেত্রে। এবং এদিকে যদি আমরা একটু ব্যাক করি, ফ্লোরিন থেকে আমরা কি পাবো? ফ্লোরিন থেকে আমরা এখান থেকে পাবো হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের পরে পাবো হচ্ছে নাইট্রোজেন, তারপরে হচ্ছে কার্বন, বোরন, বেরিলিয়াম, তারপরে পাবো হচ্ছে আমরা হচ্ছে লিথিয়াম, উপরে পাবো হচ্ছে হাইড্রোজেন, এবং নিচে আমরা পাবো হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এবং এর নিচে যেটা পাই সেটা হচ্ছে কার্বনের নিচে আমরা হচ্ছে, আচ্ছা এইটা দেখি, নাইট্রোজেনের নিচে আমরা ফসফরাস পাবো এবং এর নিচে সালফার। এটার মান কিন্তু আমাদের জানা রয়েছে, যেমন হচ্ছে ফ্লোরিন হচ্ছে 4, ক্লোরিন হচ্ছে 3.14 সামথিং এরকম আর কি। আর যে ব্রোমিন রয়েছে, ব্রোমিনের কিন্তু 2.88, এবং আয়োডিনের কিন্তু হচ্ছে 2.5, এবং অ্যাস্টাটিনের কিন্তু অনেকটা হচ্ছে 2.1, এই হাইড্রোজেনের কিন্তু 2.1। এবার একটা বিষয় লক্ষ্য করি, এখান থেকে জাস্ট 0.5 করে কমাবো, তাহলে এটা হচ্ছে 3.5, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1.5, এবং এটা কিন্তু হচ্ছে অনেকটা হচ্ছে 1, এবং এটার যে মান রয়েছে সেটা হচ্ছে 0.9, এবং এটার যে মান রয়েছে 0.8, এটার মানও কিন্তু 0.8, হ্যাঁ, এবং এটার মান হচ্ছে 0.7। মোটামুটি এইভাবে আসলে তড়িৎ ঋণাত্মকতার মানগুলো পরিবর্তিত হয়, এবং এটা কিন্তু পাউলিং স্কেল অনুযায়ী আমরা পরিমাপ করে থাকি। তাহলে এখান থেকে একটা বিষয় আমরা বলতে পারি যে একটি পর্যায়ে যখন আমরা মোটামুটি বাম দিক থেকে আসলে ডান দিকে যাওয়ার চেষ্টা করব, সেক্ষেত্রে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মানটা
বৃদ্ধি পায়, এবং একটি পর্যায়ে যখন আপনি ডান দিক থেকে আসলে বাম দিকে যাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার বা ইলেকট্রোনেগেটিভিটির মানটা কিন্তু হ্রাস পায়। এবং আরেকটা বিষয় আপনি বলতে পারেন, একটি গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলেও কিন্তু হচ্ছে যে তড়িৎ ঋণাত্মকতার মানটা সেটাও কিন্তু আপনি হ্রাস পাচ্ছে, এই বিষয়টা দেখছেন। এবং একটি গ্রুপের নিচ থেকে উপর দিকে গেলেও কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান এটা কিন্তু বৃদ্ধি পায়। তাহলে এই বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছি। তাহলে আপনি যদি এদের মধ্যে সম্পর্কের কথা বলেন তাহলে যে বিষয়টা লক্ষ্য করতে পারবেন সেটা হচ্ছে যে আয়নীকরণ শক্তি ছিল এটাকে কিন্তু আমরা ইআই দ্বারা প্রকাশ করেছিলাম। তো ইআই এবং আরটি ছিল হচ্ছে আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি, এবং আরটি ছিল আমাদের হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এই যে তিনটা বিষয় আপনি লক্ষ্য করছেন যে একটি পর্যায়ে যখন আপনি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু তিনটার মানই বৃদ্ধি পাচ্ছে, এবং একটি পর্যায়ে যখন ডান দিক থেকে বাম দিকে আসতেছেন তখন তিনটার মানই কিন্তু হ্রাস পাচ্ছে। এবং একটি গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলেও কিন্তু এই তিনটার মানই কিন্তু হ্রাস পায়, এবং একটি গ্রুপের নিচ দিক থেকে উপর দিকে গেলে এই তিনটার মানই কিন্তু বৃদ্ধি পায়। সো আপনি এদের মধ্যে একটা সম্পর্ক দেখতে পাইলেন। এবার আরেকটা বিষয় একটু লক্ষ্য করি, এদের মধ্যে যে ব্যতিক্রম সম্পর্কগুলো রয়েছে সেটাও কিন্তু আমরা দেখে নিয়েছি, যে এই ইলেকট্রন আয়োনাইজেশন এনার্জি, তারপর যে ইলেকট্রন অ্যাফিনিটি, এদের মধ্যে যে ব্যতিক্রম সম্পর্ক সেগুলো কিন্তু দেখেছি। তাহলে আমাদের কিন্তু এই যে সম্পর্কের বিষয়টা এবং ব্যতিক্রমের বিষয়টাও কিন্তু আমরা দেখে নিয়েছি। পারমাণবিক সংখ্যার সাথে এই যে এইগুলোর যে সম্পর্ক, এই বিষয়টা কিন্তু আমাদের বেসিক যে পর্ব ছিল সেখানে কিন্তু আমরা ভালো মতো আলোচনা করেছি। আপনি কিন্তু এই বিষয়টা ওখান থেকে দেখে নিতে পারেন, তাহলে আপনার জন্য আরো বেশি সুবিধা হবে। তাহলে এই বিষয়টা আমরা হচ্ছে এখন স্কিপ করে এখন 2 নম্বরে যাব। 2 নম্বরে আমাদের বলা হচ্ছে পারমাণবিক আকার এবং পারমাণবিক সংখ্যার যে গ্রাফের বিষয়টা। পারমাণবিক আকারের সাথে পারমাণবিক সংখ্যার যে গ্রাফ, এটাও কিন্তু আমাদের বেসিক পর্বে ভালো মতো আলোচনা করেছি, সেখান থেকে আপনি দেখে নেবেন। এখন আমরা হচ্ছে আমাদের যে 3 নম্বর কোশ্চেন সেটা সলভ করব। সেটা হচ্ছে ধাতব এবং অধাতব ধর্মের পর্যায়ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক সম্পর্ক। তো ধাতব ধর্ম বলতে আমরা প্রাথমিক অবস্থায় যে ধাতব ধর্ম নিয়ে আলোচনা করব। এই যে ধাতব ধর্ম বলতে আসলে যেটা বোঝায় যে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ধর্ম, ছেড়ে দেওয়ার ধর্ম। মানে নর্মালি আপনি মনে করেন যে সোডিয়াম রয়েছে, এই সোডিয়াম কি করবে, একটা ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম আয়ন হবে। নর্মালি যদি পটাশিয়ামের কথা কল্পনা করেন তাহলে পটাশিয়াম কি করবে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে পটাশিয়াম আয়নে পরিণত হবে। তাহলে এটাই হচ্ছে ধাতব ধর্ম, সেটা হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ধর্ম। এবং অধাতব ধর্মের কথা যদি আপনি ব্যাখ্যা করেন যে আসলে অধাতব ধর্মটা কি, অধাতব ধর্ম হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার ধর্ম, গ্রহণ যে করার ধর্ম রয়েছে সেটা। তো আপনি যদি এটা ব্যাখ্যা করার চেষ্টা করেন তাহলে আপনি নর্মালি করে মনে করেন যে ফ্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরাইডে পরিণত হবে, এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইডে পরিণত হবে। তাহলে এটার যদি আমরা হচ্ছে পর্যায় ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক সম্পর্কটা দেখার চেষ্টা করি সেটা কেমন হবে একটু লক্ষ্য করি। আমরা কিন্তু জানি যে নর্মালি যে এই যে গ্রুপ 1 থেকে শুরু করে আমরা জানি যে এই যে মোটামুটি এই যে 12 পর্যন্ত রয়েছে, 13-র মধ্যেও রয়েছে। তো এরা কিন্তু অধিকাংশে এই বাম দিকে, এক কথা আমরা মাথায় রাখবো যে বাম দিকে যারা থাকে তারা কিন্তু আসলে কি, তারা কিন্তু আসলে ধাতু, এবং ডান দিকে যারা থাকে তারা কিন্তু অধিকাংশ হচ্ছে অধাতু। এবং অধাতুর সাথে এই যে 18 নম্বর গ্রুপ রয়েছে, 18 নম্বর গ্রুপ সম্বন্ধে জানি এরা হচ্ছে নোবেল বা নিষ্ক্রিয় গ্যাস। তো সেক্ষেত্রে আপনি একটা বিষয় একটু লক্ষ্য করেন, একটি পর্যায়ে যখন বাম দিক থেকে আসলে ডান দিকে যাবেন সেক্ষেত্রে কিন্তু ধাতব ধর্ম হ্রাস পাবে, এবং যখন আপনি ডান দিক থেকে বাম দিকে আসবেন তখন কিন্তু ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। আপনি একটি গ্রুপের যখন উপর থেকে নিচের দিকে যাবেন তখন কিন্তু ধাতব ধর্ম বৃদ্ধি পাবে, এবং একটি গ্রুপের যখন নিচ থেকে উপরের দিকে যাবেন তখন কিন্তু ধাতব ধর্ম হ্রাস পাবে। আসলে এটা যদি আমরা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, এই গ্রুপ ভিত্তিক সম্পর্কটা যদি আমরা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি তাহলে কেমন হবে, সেটা হচ্ছে একটি গ্রুপের যখন উপর থেকে নিচের দিকে আসবেন তখন কিন্তু তাদের প্রতিনিয়ত তাদের প্রধান কক্ষপথের সংখ্যা বাড়তে থাকবে, এবং সেই প্রধান কক্ষপথের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে সম্পর্ক সেটা কিন্তু তুলনামূলক ভালো হবে না। আর ভালো না হওয়ার কারণে সেখান থেকে কিন্তু দ্রুত ইলেকট্রনটা বের হয়ে যাবে, আর যে যত দ্রুত ইলেকট্রন ছেড়ে দিতে পারবে তার ধাতু ধর্ম কিন্তু সব থেকে বেশি। সো আমরা বলতে পারি এখানে ফ্রান্সিয়াম হচ্ছে সব থেকে শক্তিশালী ধাতু। বিপরীত ক্রমে যখন একটি গ্রুপের আপনি নিচ থেকে উপরের দিকে যাবেন তখন কিন্তু তার প্রধান শক্তি স্তরের সংখ্যা কমতে থাকে, এবং শেষ কক্ষপথের যে ইলেকট্রন সেটার সঙ্গে কিন্তু নিউক্লিয়াসের সম্পর্ক তুলনামূলক ভালো হয়। আমি যদি এখানে লিথিয়ামের কথা কল্পনা করি তাহলে লিথিয়াম কিন্তু অত দ্রুত ইলেকট্রন ছেড়ে দিতে পারবে না যত দ্রুত আসলে ফ্রান্সিয়াম ইলেকট্রন ছেড়ে দিবে। এখন হচ্ছে আমরা অধাতব ধর্মের বিষয়টা যদি একটু লক্ষ্য করি, একটি পর্যায়ের যত বাম থেকে আসলে ডান দিকে যাব সেক্ষেত্রে অধাতব ধর্ম তত বৃদ্ধি পাবে, এবং ডান দিক থেকে যত আসলে বাম দিকে আসব অধাতব ধর্ম তত হ্রাস পাবে। এবার আমি যদি একটা গ্রুপের ক্ষেত্রে কল্পনা করি, একটি গ্রুপের উপর থেকে যত নিচের দিকে যাব সেক্ষেত্রে তার অধাতব ধর্ম তত বেশি হ্রাস পাবে, এবং একটি গ্রুপের নিচ থেকে উপরের দিকে যত যাব সেক্ষেত্রে তার অধাতব ধর্ম তত বৃদ্ধি পাবে। আসলে কারণটা যদি ব্যাখ্যা করার চেষ্টা করি
তাহলে কিন্তু আমরা ইজিলি বিষয়টা বুঝতে পারবো যে অধোতক ধর্ম বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার ধর্ম। কারণ হচ্ছে একটি গ্রুপে যখন নিচ থেকে উপর থেকে নিচের দিকে যাবেন সেক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত প্রধান শক্তি স্তর যুক্ত হচ্ছে, এবং প্রধান শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে তার শেষ কক্ষের ইলেকট্রনের প্রতি ওই নিউক্লিয়াসেরই ভালো সম্পর্ক নেই, এবং বহিরাগত সেই ইলেকট্রনকে সে তত বেশি অ্যাট্রাক্ট করতে চাবে না, তাই অধোতক ধর্ম তুলনামূলক হ্রাস পায়। এবং একটি গ্রুপের যখন আপনি নিচ থেকে উপরের দিকে যাবেন সেক্ষেত্রে কিন্তু তাদের প্রধান শক্তি স্তরের সংখ্যা কমে যায়, এবং শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি তাদের আকর্ষণ ভালো থাকে, এবং বহিরাগত যখন একটি ইলেকট্রন আসবে এই ইলেকট্রনটাকে সে দ্রুত ক্যাচ করতে পারে বা গ্রহণ করতে পারে। তাই হচ্ছে একটি গ্রুপের নিচ দিক থেকে উপর দিকে গেলে অধোতক ধর্ম নরমালি হচ্ছে বৃদ্ধি পায়। আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা হচ্ছে আমাদের 6 নম্বর এবং 7 নম্বর কোশ্চেনের সলিউশন করব। তো 6 নম্বর কোশ্চেনের সলিউশন প্রথমে করি। তো 6 নম্বর কোশ্চেনে আমাদের কি বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়ামের অবস্থানের যথার্থতার ব্যাখ্যা। মানে পর্যায় সারণীতে যে এদের অবস্থানটা ছিল সেটা কতটুকু যুক্তিসঙ্গত এটার সপক্ষে আসলে মতামত চাওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে যে হাইড্রোজেন এবং হিলিয়ামের অবস্থানটা পর্যায় সারণীতে যে পজিটিভ অবস্থানে রয়েছে এটা কিন্তু আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, এটা কিন্তু নেগেটিভ ব্যাখ্যা দেওয়া যাবে না। প্রাথমিক অবস্থায় যদি আমি হাইড্রোজেনের ব্যাখ্যা দিই, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যেটা জানি যে হাইড্রোজেনের শেষ কক্ষপথে কিন্তু একটা ইলেকট্রন থাকে, এবং হাইড্রোজেন কিন্তু একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এরকম হাইড্রোজেন প্লাস হতে পারে। এবং আপনি একটা বিষয় একটু লক্ষ্য করবেন যে সোডিয়াম মানে বাকি যে সদস্য রয়েছে 1 নম্বর গ্রুপের, যেমন হচ্ছে আপনি মনে করেন সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এদের কিন্তু সবারই প্রত্যেকেরই কিন্তু শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন রয়েছে, এবং এরা কিন্তু সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এরকম সোডিয়াম প্লাস আয়নে পরিণত হতে পারে, এবং পটাশিয়াম প্লাস আয়নে পরিণত হতে পারে, এবং রুবিডিয়াম আপনার হচ্ছে এরকম করে প্রত্যেকে কিন্তু একটা করে ইলেকট্রন ছেড়ে দিতে পারে। এখন এই হাইড্রোজেন কিন্তু 17 নম্বর গ্রুপের সাথেও কিন্তু বেশ কিছু ধর্ম মিলে যায়। যেমন আপনি যদি একটা বিষয় লক্ষ্য করেন, হাইড্রোজেন কিন্তু নর্মালি একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রাইড হতে পারবে, এবং সে কিন্তু হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস মানে একটা কিন্তু যে নিষ্ক্রিয় গ্যাস সেটা কিন্তু ইলেকট্রন বিন্যাসে অর্জন করে ফেলে, যারা হচ্ছে 18 নম্বর গ্রুপে থাকে। এবং আপনি 17 নম্বর গ্রুপের বাকি যে সদস্যগুলো রয়েছে যেমন হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এরাও কিন্তু একটা করে ইলেকট্রন গ্রহণ করতে পারে, এবং একটা করে ইলেকট্রন গ্রহণ করে দেখা যাচ্ছে ফ্লোরাইড মাইনাস হবে, এবং হচ্ছে ক্লোরাইড মাইনাস হবে, ব্রোমাইড মাইনাস হবে, এবং এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু এখন 18 নম্বর যে গ্রুপ রয়েছে বা নোবেল গ্যাসের যে গ্রুপ রয়েছে তাদের কিন্তু ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে, এবং এরা কিন্তু স্থিতিশীল। ঠিক একইভাবে হাইড্রোজেন কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু হচ্ছে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তবে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে 17 নম্বর গ্রুপের সাথে তার যত বেশি ধর্ম মিলে তার থেকে বেশি ধর্ম মিলে যায় হচ্ছে আমাদের 1 নম্বর গ্রুপের সাথে। তো আমরা বলতে পারি হাইড্রোজেনকে 1 নম্বর গ্রুপে রাখাটা যথার্থ। আমরা এখন দেখব হচ্ছে হিলিয়ামের বিষয়টা। এই হিলিয়ামের বিষয়টা হচ্ছে হিলিয়ামের যখন আপনি ইলেকট্রন বিন্যাস করবেন তখন আপনি যেটা পাবেন 1s2 পাবেন। তাহলে একে 2 নম্বর গ্রুপে রাখার কথা ছিল, কিন্তু 2 নম্বর গ্রুপে রাখা হয়নি, কারণ 2 নম্বর গ্রুপের যে মৌলগুলো রয়েছে তারা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া করে, কিন্তু হিলিয়াম রাসায়নিক বিক্রিয়া করে না। এবং 2 নম্বর গ্রুপের যে মৌলগুলো রয়েছে তাদের কিন্তু আয়োনাইজেশন যে এনার্জির মান সেটা কিন্তু অনেক কম, কিন্তু হিলিয়ামের আয়োনাইজেশন এনার্জির মান অনেক হাই, যেটা কিনা হচ্ছে 18 নম্বর গ্রুপ বা নোবেল গ্যাসের সাথে মিলে যায়। তাহলে নোবেল গ্যাস কিন্তু সাধারণত কারোর সাথে বিক্রিয়াও করতে চায় না, এবং তাদের হচ্ছে আয়োনাইজেশন এনার্জির মান কিন্তু অনেক বেশি হাই। এজন্যই হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকা সত্ত্বেও তাকে 2 নম্বর গ্রুপে না রেখে 18 নম্বর গ্রুপে রাখা হয়েছে। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমাদের যে 7 নম্বর কোশ্চেন সেটা আমরা একটু সলভ করব। 7 নম্বর কোশ্চেন আমাদেরকে বলা হচ্ছে একই গ্রুপের মূল একই ধর্ম প্রদর্শন করে এটার ব্যাখ্যা। এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে, যেমন হচ্ছে 1 এবং 2 নম্বর, এটা কিন্তু আমাদের 1 নম্বর গ্রুপ এবং 17 নম্বর গ্রুপ কিন্তু আমাদের পরীক্ষায় এসেছে। আমরা জানি যে 1 নম্বর গ্রুপ এবং 17 নম্বর গ্রুপ এটা কিন্তু প্রচুর পরিমাণে আসে, এবং 2 নম্বর এবং বাকি গ্রুপগুলোর দেখা যায় কিছুটা ইরেগুলার রয়েছে। সো আমাদের এই লেভেলে 1 এবং 17 নম্বর গ্রুপ এই দুইটা বেশি দেওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটা রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে একই গ্রুপের মূল একই ধর্ম প্রদর্শন করে এটা যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে আপনি যদি 17 নম্বর গ্রুপ দিয়ে আগে ব্যাখ্যা করার চেষ্টা করেন তাহলে আপনি যে জিনিসটা পাবেন যে এখানে কি ছিল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তাহলে এদের সঙ্গে যখন আপনি হচ্ছে হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া দিবেন, এটা কিন্তু আমাদের বইয়ে আছে বিক্রিয়াটা। তাহলে হাইড্রোজেন গ্যাসের যখন বিক্রিয়া দিবেন তখন আপনি যে জিনিসটা পাবেন সেটা দেখা যাচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস পাবেন, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাবেন, এবং হাইড্রোজেন ব্রোমাইড গ্যাস পাবেন, এবং প্রত্যেকের সামনে কিন্তু 2 দিতে হবে আমাদেরকে। এটা কিন্তু গ্যাসীয় অবস্থায় রয়েছে, এটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, এবার কথা হচ্ছে এরা কিন্তু সবাই গ্যাসীয় অবস্থায়। আপনি যখন পানির সাথে বিক্রিয়া দিবেন তখন যেটা তৈরি হবে সেটা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের হাইড্রোফ্লুরিক অ্যাসিড তৈরি হলো, এটা অ্যাকুয়াস তৈরি হলো, এবং এটাতে যখন পানির সাথে বিক্রিয়া দিবেন তখন এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাকুয়াস তৈরি হলো, এবং এটার সঙ্গে যখন পানির বিক্রিয়া দিবেন তখন এটা কি তৈরি হলো আমাদের, এটা হচ্ছে
হাইড্রোব্রোমিক অ্যাসিড অ্যাকোয়াস, মানে এগুলো সব কিন্তু অ্যাসিড হয়ে গেল। এবং এই অ্যাসিডগুলো যদি আপনি স্পেসিফিক যৌগের সাথে বিক্রিয়া দেন, মনে করেন যে আপনি ক্যালসিয়াম কার্বনের সাথে বিক্রিয়া দিবেন, তার সাথে ক্যালসিয়াম কার্বনের সাথে প্রত্যেকের বিক্রিয়া দিবেন। তাহলে প্রথমে কি ছিল আমাদের হাইড্রোফ্লোরিক অ্যাসিড ছিল, তারপরে আমাদের কি রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে আমাদের যেটা রয়েছে হাইড্রোব্রোমিক অ্যাসিড। তাহলে ক্যালসিয়াম কার্বনের সাথে প্রত্যেকের বিক্রিয়া দেন। তাহলে এখান থেকে যে উৎপাদটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড। তাহলে আমাদেরকে 2 করে দিতে হবে। এই যে ক্যালসিয়াম ফ্লোরাইড পাবো এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাবো এবং যেটা পাবো সেটা হচ্ছে পানি পাবো। ওকে, এবার আরেকটা বিষয় একটু আমরা একটু লক্ষ্য করি, এবং এটার ক্ষেত্রে সেম টু সেম আমরা কি পাবো, ক্যালসিয়াম ক্লোরাইড পাবো এবং এটার ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড পাবো এবং এটার ক্ষেত্রে পানি পাবো। এটার ক্ষেত্রে সেম বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম ব্রোমাইড পাবো, হ্যাঁ ক্যালসিয়াম ব্রোমাইড পাবো এবং কার্বন ডাইঅক্সাইড এবং পানি পাবো। তাহলে প্রতি ক্ষেত্রেই কিন্তু এই যেখানে একটা করে লবণ তৈরি হয়েছে, এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, এখানে কিন্তু পানি তৈরি হয়েছে। হ্যাঁ, তাহলে এরা কিন্তু একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। আমরা এখন হচ্ছে 1 নম্বর গ্রুপের ক্ষেত্রে বিষয়টা লক্ষ্য করব। তাহলে 1 নম্বর গ্রুপের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, তাহলে 1 নম্বর গ্রুপ এখানে কে ছিল আমাদের ছিল হচ্ছে লিথিয়াম, তারপরে ছিল সোডিয়াম, তারপরে ছিল পটাশিয়াম। তাহলে এদের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি পানির সাথে বিক্রিয়া দিব, প্রত্যেকেরই কিন্তু পানির সাথে বিক্রিয়া দিব। তাহলে পানির সাথে বিক্রিয়া দিলে আমরা কি পাবো, লিথিয়াম হাইড্রোক্সাইড পাবো এবং এখান থেকে হাইড্রোজেন গ্যাসটা অণু আকারে বের করার জন্য আমি এখানে 2 মোল নিয়ে নিলাম। সো এটা 2 মোল, এটাও 2 মোল, এটাও 2। তাহলে আমরা এখানে যেটা পাবো সোডিয়াম হাইড্রোক্সাইড পাবো প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস পাবো, এবং এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি। হ্যাঁ, তাহলে 2 করে ছিল না, তাহলে 2 দিয়ে দেন এখানে, এই যে 2 দিয়ে দিলাম। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস এখান থেকে বের হবে। এখন এখানে যে ক্ষার রয়েছে এই ক্ষারটার সঙ্গে যদি আপনি স্পেসিফিক যৌগের বিক্রিয়া দেন তাহলে আপনি বুঝবেন। আপনি দেখা যাচ্ছে এখানে বিক্রিয়া দেন যে এখানে কি পেলাম, লিথিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটার সঙ্গে যদি আমরা HCl এর বিক্রিয়া দিই এবং সোডিয়াম হাইড্রোক্সাইড পেয়েছি, এটার সঙ্গে HCl এর বিক্রিয়া দিলাম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড পেয়েছি, এটার সাথে আমরা HCl এর বিক্রিয়া দিলাম। তাহলে এখান থেকে পাবো হচ্ছে যে লিথিয়াম ক্লোরাইড পাবো আর হচ্ছে পানি পাবো, এবং এখান থেকে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড পাবো এবং হচ্ছে আমাদের পানি পাবো, এবং এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড পাবো এবং হচ্ছে আমরা পানি পাবো। সো আমরা বলতে পারি যে একই গ্রুপের যে মৌল তারা হচ্ছে একই ধর্ম প্রদর্শন করে, কারণ এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু লবণ এবং প্রত্যেকে কিন্তু অ্যাসিডের সাথে বিক্রিয়া দিয়েছিলাম, যার কারণে আমরা দেখেছি প্রত্যেকে একটি লবণ তৈরি করেছে এবং কিন্তু পানি তৈরি করেছে। তো আমরা এখন বলতে পারি যে একই গ্রুপের মৌল একই ধর্ম প্রদর্শন করে। আমাদের লেভেল এসএসসি তে কিন্তু 1 নম্বর এবং 17 নম্বর গ্রুপ এই দুইটা আসার সম্ভাবনা অনেক বেশি। সো এই দুইটা চর্চা করলে কিন্তু আমাদের হয়ে যাবে। এই ছিল আমাদের মোটামুটি আজকের আলোচনা। আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।